It is time to talk about SmackDown and Brock Lesnar আর রকের বিষয় কি শুনতে পাচ্ছি জাস্ট রয়্যাল রাম্বলের আগেই এই ভিডিওতে কথা বলবো আজকে স্ম্যাকডাউনের শোয়ের বিষয় আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম যে শো স্টার্টিং করে সেটা প্যাট ম্যাকহেভি এবং মাইকেল কোল কলে, যেটা প্যানেলে ছিল আর এটা কিক অফ ইভেন্ট ছিল, সেখান থেকে তারা এসেছে আর সেই ইভেন্ট থেকেও কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরেছি। আর জো টেসিটর সে ইন্টারভিউ করবে কেভিন ওয়েন্সের। কেভিন ওয়েন্স আসে এবং জো টেসিটর কেভিন ওয়েন্সকে সুযোগ দিচ্ছে যে তুমি তো শোনার জন্য সুযোগ পাওনি, এখন তোমার হিসাবে কি হবে সেটা বলো। সবার প্রথম কেভিন ওয়েন্স বলে যে তুমি টার্ন করো না, তুমিও ফ্যান বয়, এবং কেভিন ওয়েন্স এখানে নেম ড্রপ করে যারা রয়্যাল রাম্বলে এন্ট্রি করবে। আর এখানে সে তার মানে কেমন যেন স্বপ্নের দুনিয়াতে সে এসেছিল এবং সে এখানে কথা বলতেছিল এবং সে বলতেছে আমি রেসলমেনিয়ার মেইন ইভেন্ট করব। কেভিন ওয়েন্স বলে তোমার যে অ্যাপোলজি সেটা তুমি পিছনে ঢুকাই দাও, ঠিক এইভাবে বলছে। আর আমি এখানে চ্যাম্পিয়নশিপ নিতে এসেছি, এটা নিয়ে যাব। আর এই যে উইং ইগল চ্যাম্পিয়নশিপ যেটা ঝুলানো ছিল সেটা সে নিয়ে নেয়। নিয়ে যখন যাবে তখনই থিম সং প্লে হয়ে যায় সিএম পাঙ্কের। আর তারা যখন সামনাসামনি হয়েছিল সেখানে 10-15 সেকেন্ডের মতো একটা মোমেন্ট ছিল, সেটা খুব ভালো ছিল। হোলি শিট চ্যান হচ্ছিল। তো কেভিন ওয়েন্স বলে যে হ্যাঁ ভাই কি অবস্থা বলো, কিভাবে তোমার হেল্প করতে পারি। সিএম পাঙ্ক অ্যান্সার দেয় না আমি তোমার হেল্প করতে এসেছি, না তোমার হেল্প আমার দরকার, আমি তো এখানে কিছু জিনিসের জন্য অ্যাপোলোজাইজ করতে এসেছি। সবার প্রথম বলে আমি তোমাকে ইন্টারাপ্ট করেছি, এটার জন্য আমি অ্যাপোলোজাইজ করি। এবং সে এগ্রি করতেছে কেভিন ওয়েন্সের সাথে যে হ্যাঁ ভাই তুমি হারাতে পারবা কোডি রোডসকে, আর যদি তুমি কোডি রোডসকে হারাতে পারো যখন আমি রয়্যাল রাম্বল জিতবো তখন রেসলমেনিয়াতে আমাদের ম্যাচ হবে। এটার অ্যান্সার দেয় কেভিন ওয়েন্স আমি এখানে কনফ্লিক্টেড ফিল করতেছি কারণ রয়্যাল রাম্বলে এমন কিছু লোক আছে যাদের আমি তোমার থেকে বেশি পছন্দ করি। আর ওই লোক জানো কতজন? 29। মানে সিএম পাঙ্ক বাদে সবাই ভালো কেভিন ওয়েন্সের কাছে। মানে ইনডাইরেক্ট ওয়েতে সে বলতে চাচ্ছিল যে সিএম পাঙ্ক তোমাকে আমার বেশি ভালো লাগে না। কেভিন ওয়েন্স বলে মেইন ইভেন্ট করলে তো রেসলমেনিয়াতে ভালোই লাগবে, কিন্তু মজা তখন পাবো যখন তোমাকে আমি মারবো, আর আমাদের ম্যাচ হলে তো তুমিই হারবা। এবং কেভিন ওয়েন্স এটা বলে যে আমি তো এটা চাই তুমি কখনো মেইন ইভেন্ট যেন না করতে পারো। আর দেখো আমি মেইন ইভেন্ট করেছি, কত ভালো হবে যখন আমার কেরিয়ার শেষ হবে, আমার কত লিস্ট বের হবে। এমনটা বলে কেভিন ওয়েন্স যেতে চায়, তখনই সিএম পাঙ্ক বলে ঠিক আছে আমি মেইন ইভেন্ট করি নাই, কিন্তু আমি তো তোমার মতো 5 বার হারিনি রয়্যাল রাম্বলে, না আমি লোগান পলের থেকে হেরেছি, না আমি আমার কোনো ফ্রেন্ডকে কখনো ম্যানিপুলেট করেছি যেটা আমার জন্য শর্টকাট হবে, কখনো আমি এই কাজ করিনি। এমনটা করে সে ডিফেন্ড করে কেভিন ওয়েন্সকে। এটা বলে সিএম পাঙ্ক বলে যে রিং এর মধ্যে আসো, বুঝাই আমি তোমাকে। কেভিন ওয়েন্সের ইন্টারেস্ট আসে না, সে চলে যায়। এরপরে শো এর মধ্যে আসে জিমি উসো। আর আমি বলবো ব্লাড লাইনের সবাই ছুটির মধ্যে আছে, কেন জিমি উসোকে দেখানো হয়? আমার মনে হয় জাজমেন্টে যেমন ফিন বেলার ছিল, ব্লাড লাইনে জিমি উসো দুইজনই হারে, মানে দুইজনই সমান, দুইজনই একদম বেচারার মতো থাকে। কার্মেলো হেসের সাথে আজকে তার ম্যাচ হয়, এই ম্যাচের মধ্যে ভালো মুভ ছিল, কিন্তু আমি বলবো এটা কেমন একটা শো যেখানে ব্লাড লাইনের কেউ নেই, শুধু জিমি উসোকেই। যখনই জিমি উসোকে মারার জন্য লাগে তখন ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসে, যখনই ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইন না থাকে জিমি উসোকে নিয়ে আসে। আর ম্যাচ যেহেতু হয়েছে কিন্তু ম্যাচের তো কোনো স্টোরি নেই। আর আমি বলবো জিমি উসোকে এমন ভাবে ডাব্লিউডাব্লিউ শো করতেছে, শো এর মধ্যে বা অ্যাপিয়ারেন্স করাচ্ছে, তাকে যেন ইম্পর্টেন্ট ফিল না হয়। রোমান রিন্সকে কেন ইম্পর্টেন্ট ফিল হয় জানেন? সে তো ছুটিতে যায়, সে 3 বারের মধ্যে 1 বার আসে বা 3 মাসও আসে না। তো জিমি উসো সব জায়গায় ইউজ হয়, এক কথা যত উল্টাপুল্টা জিনিস সব জিমি উসোর সাথেই হয়। বাট এন্ডে গিয়ে সেই ম্যাচটা জিতে যায়। ম্যাচ ভালো ছিল, কিন্তু আপনাদের একটা এক্সাম্পল দেই, যদি প্রত্যেক দিন একই খাবার আপনাদের দেওয়া হয় আপনারা কিন্তু সেটা আপনাদের ফেভারিট হলেও খেতে পারবেন না। তো সেভাবে স্টোরি লাইনে যদি একটু টুইস্ট দেখানো হয় বা টুইস্ট দেখায় তাহলে আসলেই যারা রেসলিং ফ্যান তারা এনজয় করে। এরপরে শো এর মধ্যে ম্যাচ হয় চেলসি গ্রিন ভার্সেস মিচেনের মধ্যে। আর প্রত্যেক শো এর মতো এখানে ম্যাচ হয়, এখানে বিএফএফ চলে আসে হেল্প করার জন্য। আর ম্যাচের মধ্যে ম্যাচটা ভালো ছিল, যখন চেলসি গ্রিন মনে করেছিল যে সেই ম্যাচটা জিততে পারবে না, সে কি করে ক্যান্ডেলস্টিক দিয়ে অ্যাটাক করে আর এরপরে তাকে আবার অ্যাটাক করা হয়। আর এইভাবে ডিসকোয়ালিফিকেশনে ম্যাচটা জিতে যায় মিচেন এবং টাইটেলটা চেলসি গ্রিনের কাছে চলে আসে। এরপরে শো এর মধ্যে আজকে ডেমিয়ান প্রিস্ট ছিল। ডেমিয়ান প্রিস্ট আসে, এসে বলে 4 বছর আগে আমি যখন মানি নাইট রতে ছিলাম আমার একটা ইম্পর্টেন্ট পিরিয়ড ছিল এবং আমি আমার নাম তৈরি করেছি, আমি নোবডি থেকে একজন চ্যাম্পিয়ন হয়েছি। আর আমি যেহেতু স্ম্যাকডাউন এসেছি, আমি এখানে ইম্প্যাক্ট তৈরি করতে আসিনি, আমি এখানে চ্যাম্পিয়নশিপ জিততে এসেছি, আর এই কাজটা করবো আমি রয়্যাল রাম্বল জিতে। এর মধ্যে থিম সং প্লে হয়ে যায় জেকব ফাটুর। আর এটা আসলে আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি ভাবিনি তার সাথে তার ফিউড দেখাবে বা একটা টিভি স্ক্রিন শেয়ার করাবে। তার সাথে টামাটঙ্গাও আসে। আর সে যে প্রোমো কাট করেছে আমার কাছে ভালোই লেগেছে। সে যখন বলে মানে মনে হয় যে বলার সাথে সাথে সে শব্দ দিয়ে মারছে আর কি, মানে মাইট দিচ্ছে।
দিচ্ছে। জেকা ফটো বলে হ্যাঁ আমিও দেখেছি তুমি অনেক কিছু করেছো, তুমি নিজেকে এস্টাবলিশ করেছো, আমি জানি তুমি কোথা থেকে কোথায় এসেছো, কোত্থেকে উঠে এসেছো, এবং বলে আমরা স্ট্রিট থেকে এসেছি। এই কথাটা আমার কাছে একটু ফানি লেগেছে। এরপর সে লাইন একটা বলে যে ইউ ক্যান গেট ইউর হেয়ার ব্রেডেড অল ইউ ওয়ান প্রিস্ট বাট ডোন্ট গেট টুইস্টেড। মানে আপনারা জানেন দুইজনের চুল কিন্তু ব্রেডেড মানে সিমিলার, কিন্তু আমার মতো চিন্তা করো না, তুমি যেহেতু এসেছো তুমি কি ভেবেছো তুমি অনেক কিছু করবা। আর এসব বলার পর ডেমিয়ান প্রিন্স বলে যে বাস এতটুকুই, আর আমরা যেহেতু স্ট্রিট থেকে এসেছি তাহলে আমরা কথা বলছি কেন। পরে জানেন ফাইটিং করা শুরু হবে, টামাটোঙ্গাকে মারে ডেমিয়ান প্রিন্স। এর মধ্যে তারা দুজন ফাইট করা শুরু করে, তাদের ফাইটের মধ্যে আবার টামাটোঙ্গা চলে আসে। এখানে তো 2-on-1 একটা সিচুয়েশন হয় এন্ড এলি নাইট সেভ করতে চলে আসে। আর আমি চিন্তা করতেছি জেকা ফটো যেভাবে পাঞ্চ করেছে এলি নাইটের চেয়ারটাকে, সে কি হাতে ব্যথা পায়নি। ডেমিয়ান প্রিন্স সুপার কিক মারে, দেন এলি নাইট ইচ্ছা মতো পেছন দিয়ে চেয়ার দিয়ে বাড়ি দেয় জেকা ফটোকে। আর এটার জন্য WWE ম্যাচটা অফিসিয়াল করে দেয়, শো এর মধ্যে তাদের একটা ট্যাগ টিম ম্যাচ হবে। এরপরে শো এর ম্যাচ আছে পিটি ডেডলি, DIY, MCMG, হেমবার্তো কারিও, ইনজে গার্জা, এরা সবাই ম্যাচ করে। এটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল। আর MCMG ম্যাচটা জিতে যায় কারণ রয়্যাল রাম্বলে তারা ট্যাগ টিম ম্যাচের জন্য কন্টেন্টার, তাদেরকে স্পট দেওয়ার জন্য এই ম্যাচটা তাদেরকে জিতিয়েছে। আর বাকি একটা স্পট ছিল টামাটোঙ্গা এই চ্যাম্পিয়নের উপর একটু নজর রাখে। আর নেক্সট হয়তো জেকা ফটো এবং টামাটোঙ্গা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে পিকচারে আসতে পারে, বাট পার্সোনালি আমি দেখতে চাই না। এরপরে নেওমি এবং লিভ মর্গানের মধ্যে ম্যাচ ছিল, আর এটা সেম ম্যাচ, হয়তো লাইভ অডিয়েন্সের জন্য এই ম্যাচটা ভালো ছিল। আর এন্ডে রোলা বেবন পিন করে নেওমি এই ম্যাচটা জিতে যায়, কিন্তু লাস্টে গিয়ে লেকেল রড্রিগেজ এবং লিভ মর্গান মিলে আবার তাদের উপর অ্যাটাক করে। এরপরে শোয়ে অ্যান্ড্রাদে ভার্সেস মিজার ম্যাচ ছিল, এটাও একটা WWE বুকিং করেছে। আর এমনিতে কিন্তু অ্যান্ড্রাদের ম্যাচটা ভালোই হয়, কিন্তু লাস্টে গিয়ে সে যেভাবে হাতটা ঘুরে মেরেছে ফিনিশিং মুভ, আমি মনে করেছিলাম মিজের দাঁত ভেঙে গিয়েছে একটা, আর মিজকে পিন করেছে আর এই ম্যাচটা সে জিতে যায়। এরপর ব্যাকস্টেজ থেকে একটা ফানি সেগমেন্ট ছিল, আরতুত আসে এবং ডেমিয়ান প্রিন্সকে বলে ওয়েলকাম টু মানডে নাইট র। আর আরতুত ভুলে গিয়েছে এটা যে স্ম্যাকডাউন, তো ডেমিয়ান প্রিন্স বলে যে ভাই তুমি কখনো চেঞ্জ হবে না। এরপর এলি নাইট এবং ডেমিয়ান প্রিন্সে হয়, তারা তাদের ট্যাগ টিম ম্যাচের কথা বলতেছিল। এরপর দুইজনের কাঁধে হাত দিয়ে বলে ওয়েলকাম টু মানডে নাইট র। আমার মনে হয় আরতুদের একটু অন্যরকম কিছু চলতেছে। এরপর টিফিনির একটা ইন্টারভিউ ছিল, এই ইন্টারভিউতে অনেক কিছু বলা হয়েছে, মানে ইচ্ছাকৃত ভাবে WWE টাইম নষ্ট করেছে। টিফিনি বলে যে কিছু আসা যায় না কে জিতলো রয়্যাল রাম্বলে, কে হারলো, কারণ এটা টিফিনি টাইম। টিফিনি একটু অন্যভাবে বলেছে। ক্যান্ডেস রিলি চলে আসে, তারা ট্র্যাশ ট্র্যাক করতেছিল, নায়া জ্যাক্স একটা ট্র্যাপ করেছে, পিছন থেকে এসে তার উপর অ্যাটাক করে, নায়া জ্যাক্স নায়া লেটার মারে। এরপর শোয়ের মেইন ইভেন্ট হয় জেকাব ফাটু টামাটোঙ্গা ভার্সেস ডেমিয়ান প্রিন্স এবং এলি নাইটের মধ্যে। এই ম্যাচটা ভালো ছিল, ডেমিয়ান প্রিন্স উড়িয়ে মারে টামাটোঙ্গাকে এবং সে অ্যানাউন্সার ডেস্কের উপর গিয়ে পড়ে। আর আমি বলবো জেকাব ফাটুকে সুপার কিক মারলে তার হয়তো কিছুই হয় না। এরপর আবার ডেমিয়ান প্রিন্স ভালোভাবে মারে তাকে, এলি নাইট জেকাব ফাটু টাইম কিপারের ওইদিকে পড়ে যায় আর মাঝখানে ডেমিয়ান প্রিন্স শুয়েছিল। এরপর সাউথ অফ হেভেন মারে, ম্যাচটা সে জিতে যায়। তারপরে আবার জেকাব ফাটু এসে তার উপর অ্যাটাক করে আর এন্ডে মূল শট মেরে স্ম্যাকডাউনটা শেষ করে। আমার মনে হয় WWE রয়্যাল রাম্বল লাগে কিছু করতে হবে, এর জন্য তারা এই শোটা করেছে, ওইভাবে মজা পাইনি শোটা দেখে। আর যেমন আমি কিক অফের বিষয়ে কথা বলতেছি, সবার আগে আপনাদের একটা পিকচার দেখাই। আর এটা মাইকেল কোল এবং কোডি রোডস সেখানেই যেখানে স্ম্যাকডাউন হয়েছিল সেই এরিনাতে তারা এইভাবে শুয়ে ফ্যানদের উপর এনজয় করতেছে। এটা ছাড়াও একটা বড় মোমেন্ট হয়েছিল, মানে একটা টিজ হয়তো আমরা জানতে পেরেছি, আমি জানি না এটা টিজ কিনা, এটা জাস্ট টুইটারে চলতেছে তাই শেয়ার করলাম। ট্রিপল এইচ যখন নেম নিচ্ছিল তখন প্রোডাকশন হাউস থেকে একটা সাউন্ড বের হয়, আর এই সাউন্ডটা একটু অদ্ভুত। আর এই সাউন্ডটা যখন একটু ঘাটাঘাটি করা হয়, এটা হচ্ছে ফাইনাল বস যখন এন্ট্রি করে তখন সে এই সাউন্ড নিয়ে আসে, মানে থান্ডার আমি বুঝাতে চেয়েছি, যেমন বজ্রপাত হলে যেমন সাউন্ড হয় ঠিক এইভাবেই। তো এটা কি টিজ রক আসবে? আর আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম রককে নিয়ে তারা কিভাবে প্রমোট করতেছে, হয়তো এটার কোনো মানে আছে, হয়তো কালকে ফাইনাল বস দ্য রক আসতেছে। এরপর একটা ডিসপয়েন্টিং জিনিস বলতে পারি পসিবলি ব্রক লেসনারের বিষয়। আর ব্রক লেসনারের নেম যেটা লসুটে আমরা বলতেছিলাম যে চলে যাবে, মানে ভিন্স ম্যাকম্যানের যে কেস সেখানে, তো এত সময় ধরে ব্রক লেসনারের নামটা কিন্তু মেনশন করা হয়নি, বাট এখন যে অফিসিয়াল ফাইল কোর্টের যে হেয়ারিং সেখানে ব্রক লেসনারের নামটা দেওয়া হয়েছে। এইটা আগে ফর্মার UFC এবং WWE সুপারস্টার বলা হতো, বাট এখন ব্রক লেসনারের নামটা ব্রক লেসনারই দেওয়া হয়েছে। এটা একটা ব্যাড নিউজ রয়্যাল রাম্বলের আগে, জানি না সিচুয়েশনকে কিভাবে দেখবে WWE। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।